হাই এভরিবডি, প্রত্যেককে নলেজ বস ইউটিউব চ্যানেলে স্বাগত। তো দেখো, আমরা কালকে সেট 1 করেছি 10টা প্র্যাকটিস সেট। তো আজকে আমরা যেটা সেট 2 নিয়ে একটা ডিসকাস করা হচ্ছে। দেখো, প্রথমে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এটার ভয়েস চেঞ্জ, ভিসি মানে ভয়েস চেঞ্জ করতে হবে। তো এটা কি করে ভয়েস চেঞ্জ করব? প্রথম বলি যে কোনো যদি ভার্ব দিয়ে শুরু বাক্য লাস্টে ফুল স্টপ থাকে, সেটা যদি আদেশ, অনুরোধ, অনুজ্ঞা, নিষেধ, উপদেশ বোঝায়, সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। দেখো এখানে ডু, তাহলে তুমি বলবে তাহলে অ্যাম আই রাইট। দেখো অ্যাম আই রাইট, অ্যামটা ভার্ব দিয়ে শুরু হলো বটে, কিন্তু লাস্টে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে। আমি কি ঠিক বলছি? এরকম ধরনের বোঝাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু হবে না। আমাকে মনে রাখতে হবে যে ভার্বগুলোর 3টে ফর্মই করা হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম ও পার্টিসিপেন্ট ফর্ম 3টি হয়। যেমন ডু, ডিড, ডান, ক্যাচ, কট, কট, রিড, রেড, রেড। এই ধরনের সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আমাকে এই নিয়মগুলো খাটবে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য হবে। তো সেটার রুলসটা কী ছিল না, যদি ইম্পারেটিভ সেন্টেন্স এরকমভাবে শুরু হয়, যে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, মনে রাখবে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা লুকানো থাকে, মানে থাকে না, ধরা হয়, কিন্তু যদিও থাকে সেটা লুকানো। ডু অ্যাজ ডিরেক্টেড যেরকম ধরনের বলবে সেরকম ধরনের করতে বলছে, যেরকম ডাইরেক্ট করা হবে সেরকমভাবেই করো। তাহলে এখানে কাকে করতে বলছে? তোমাকে বলছে। যেহেতু তুমি উজ্জ্ব আছে, মনে রাখবে এই ক্ষেত্রে আমাকে একটা ভার্বকে আনতে হয়, লেট। তাহলে প্রথম লিখবো লেট। ভালো করে লক্ষ্য করো, অ্যাজ ডিরেক্টেড কথাটা কিন্তু আমার যেমনভাবে বলবো সেই অনুযায়ী, এইটাকে নিয়ে মাথা খাওয়ানো দরকার নাই। তাহলে এখানে ডু মানে করা, কি করব, কিছু তো একটা করবো। তাহলে মনে মনে জানবো যে এখানে একটা ইট আছে। কি আছে? ইট আছে। এটা কথাটা এরকমভাবে হতো, ডু ইট অ্যাজ ডিরেক্টেড, এরকম ধরে হতো। তাহলে যদি ইটটা যদি আমার অবজেক্ট হতো, দেখো ভালো করে দেখো, আই ডু ইট, আমি এটা করি। দেখো ডুটা হলো ভার্ব, ইটটা হলো অবজেক্ট। তা আমার সেটাই ধরো আছে, সাবজেক্ট নেই, তাহলে অবজেক্টটা আমার সাবজেক্ট হয়ে গেল। তো প্রথম বসাবো লেট, তারপর হবে ইট। তারপর দেখো বি বসাতে হয়, লেট বসালে একটা বি বসাতে হয়, লেট ইট বি। তারপরে ডুয়ে 3 নম্বর ফর্ম হচ্ছে ডান, লেট ইট বি ডান অ্যাজ ডিরেক্টেড। এই যে জিনিসটা করে দিলাম, লেট ইট বি ডান অ্যাজ ডিরেক্টেড, এটা কিন্তু ভয়েস চেঞ্জটা হয়ে গেল। এরকম ধরনের পরীক্ষা কিন্তু প্রায়শই আসে। বা কখনো এলো ডু ইট, তখন করতে হবে লেট ইট বি ডান। বা কখনো দেওয়া থাকবে যে ব্রেক দ্য উইন্ডো, তখন করতে হবে লেট দ্য উইন্ডো বি ব্রোকেন। আমাদের জানতে হবে বি এর পর কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটা হয়, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মটা হয়। এই যে 2 এর 3 নম্বর ফর্ম কিন্তু ডান হয়ে গেল। তারপর দেখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জ। মে হি ব্রেক দ্য গ্লাস, সেই গ্লাসটাকে ভাঙতে পারে। ধরো একটা কোনো কাঁচ রয়েছে, সে কাঁচ নয়, কোনো একটা ধরো জল খাওয়ার গ্লাস রয়েছে, সেই জল খাওয়ার গ্লাসটা সে ভেঙেছে। হ্যাঁ, তো বলছে মে হি ব্রেক দ্য গ্লাস, মেটা হচ্ছে মডাল ভার্ব। মনে রাখবে এরকম ধরনের মে ভার্ব দিয়ে যদি কোনো ভয়েস চেঞ্জ এইরকমভাবে থাকে, হ্যাঁ, মেয়ের পর সাবজেক্ট, তারপর হচ্ছে মেয়েটা মডাল ভার্ব, তারপর হচ্ছে এমনি একটা ভার্ব রইলো, হ্যাঁ, তারপরে রয়েছে দা গ্লাস। এরকম ধরনের যদি থাকে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কেস, প্রথমে যদি মডাল ভার্ব থাকে, তাহলে যে নিয়মটা হবে সেই নিয়মটা হবে যে মে যুক্ত অবজেক্টটা সাবজেক্ট, তারপরে বি, তারপরে মডাল তো হেল্প করতে এসেছে, যে মেন যে ভার্বটা যে ব্রেক, এর 3 নম্বর ফর্ম বাই মেয়ের পর যে সাবজেক্টটা থাকবে হি, এটার অবজেক্টিভ কেস। তাহলে আমার এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে রয়েছে মে হি ব্রেক দ্য গ্লাস। তাহলে এখানে আমার লিখতে হবে মেয়েটাকে মেই বসাবো, মে, তারপর বসাবো দ্য গ্লাস, মে দ্য গ্লাস। তারপর দেখো বি বসাবো, বি ব্রোকেন, ব্রেকের পার্টিসিপেল ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে ব্রোকেন। তা মে দ্য গ্লাস বি ব্রোকেন বাই হিম। অনেকজনা এটাকে করে দিচ্ছে ওয়াজ, মেয়ের পর ওয়াজ বসাচ্ছে। কী করে সম্ভব? কখনো হয় না। আমরা জানি মে ভার্ব থাকলে, যেখানেই মে ভার্ব থাকবে বা মডাল ভার্ব থাকবে, মে ভার্ব নয় মডাল ভার্ব থাকবে, সেই মডাল ভার্ব থেকে ভয়েস চেঞ্জ করতে গেলে একটা বি বসাতে হয়। যেমন দেখো আই ক্যান ডু ইট। দেখো ক্যানটা মডাল বসলো, একটা ভার্ব বসলো, মেন ভার্ব বসলো। দেখো তাহলে আমি কী লিখবো? ইট, তারপর মডালটা বসাবো ক্যান,
তারপরে মডাল বসানোর পর একটা বি বসাতে হবে, কারণ আমরা জানি মডাল বসলে ভার্বের 3 নম্বর ফর্ম করা যায় না। মডাল পাস্টই থাকুক প্রেজেন্টই থাকুক, তারপরে যে ভার্বটা থাকে সবসময় প্রেজেন্ট হয়। দেখো ডুটা সবসময় প্রেজেন্ট, এখানে দেখো মডাল বসেছে, এখানে ব্রেকটা সবসময় প্রেজেন্ট, কিন্তু ভয়েস চেঞ্জ 3 নম্বর ফর্ম করতে হবে, সেই জন্য আমাকে একটা বি আনতে হবে। ইট ক্যান বি ডান বাই মি, এই রুলসটা কিন্তু খাটবে, সেরকম ধরনের এটা হলো। তারপর একটা খুব ইম্পর্টেন্ট একটা ন্যাশন চেঞ্জ, দেখতে সোজা মনে হলেও অনেকজন ভুল পড়বে। দেখো রয়েছে রাম সেইড, রাম বলেছিল কমা কোটেশন সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে ছিল একটা চিত্তাকর্ষক মেয়ে, আকর্ষণীয় মেয়ে বা চিত্তাকর্ষক মেয়ে। আচ্ছা, এন সিম মানে হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ওকে, তো দেখো এই যে কোটেশন দেওয়া আছে মানে ডিরেক্ট স্পিচে দেওয়া আছে, কি ইনডাইরেক্টে করতে হবে। দেখো ফুল স্টপ রয়েছে, সাবজেক্ট ওয়াজটা একা বসেছে মানে মেন ভার্বে কাজ করেছে, সাবজেক্ট ভার্ব, বাদ বাকি অংশটা কিন্তু অবজেক্ট নয়, এটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, যদিও এটা ইন্টারেস্টিংটা একটা অ্যাডজেক্টিভ, মানে গার্লকে মডিফাই করেছে। কেমন গার্ল না ইন্টারেস্টিং গার্ল, অ্যান্ডটা তো আর্টিকেল জানো। তো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইডের যদি সেইড একা থাকে তো সেইডই বসবে, যদি সেইড টু থাকে তাহলে টোল্ড বসবে, সেইজ টু থাকলে যদি সেইজ টু থাকে তাহলে বসবে হচ্ছে তোমার টেলস বসবে, যদি সে টু থাকে তাহলে বসবে হচ্ছে টেল। এটা আমরা জানি, যেহেতু পাস্ট আছে আমার আমি লিখে যা কোনো কিছু টু নাই তাহলে আমি যেটা আছে সেটাই লিখবো, রাম সেইড। এবার দেখো যদি কখনো এই স্পিচটা পাস্টে হয়ে যায়, সিম্পল পাস্টে, এটা তো সিম্পল পাস্ট, কারণ দেখে মনে হচ্ছে ওয়াজ আছে, এটা আইএনজি যোগ কন্টিনিউয়াস, কিন্তু আইএনজি যোগটা কোথায় রয়েছে, এটা অ্যাডজেক্টিভের সঙ্গে রয়েছে। আমরা ভার্বের সাথে আইএনজি যোগ হলে পাস্ট কন্টিনিউয়াস ভাবি, এটা তো পাস্ট কন্টিনিউয়াস নয়, সিম্পল পাস্ট। আমরা সিম্পল পাস্টটাকে পাস্ট পারফেক্টে কনভার্ট করতে হয়। পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড আর ভার্বের 3 নম্বর ফর্ম। ওকে, দেখো রাম সেইড, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার পরিবর্তে বসে হচ্ছে দ্যাট, রাম সেইড দ্যাট, রাম বলেছিল যে। সি এখানে সি মানে সেটা অন্য মেয়ে, সেক্ষেত্রে সিটাই বসাবো সি। অনেকজন এক্ষেত্রে সিম্পল পাস্ট থেকে পাস্ট পারফেক্ট করার জন্য হ্যাড বসাচ্ছে, অবশ্যই ঠিক, সি হ্যাড দিয়ে কিন্তু তারা লিখে দিচ্ছে সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং গার্ল, এটা কিন্তু ভুল। ভালো করে দেখো, আমি বলেছি সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, ভার্ব হবে হ্যাড বসবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম হবে। তো এখানে দেখো ওয়াজটা কি ভার্ব, ওয়াজটা তো একটা বি ভার্ব, হওয়া বোঝাচ্ছে। আই অ্যাম এ বয়, অ্যামটা কি হওয়া বোঝাচ্ছে। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার, তো ইজটা কি হওয়া বোঝাচ্ছে, তাহলে মানে বি আছে, তাহলে হ্যাড এটা বি আছে, তাহলে হ্যাডের পর তো বি বসে না, বি এর 3 নম্বর ফর্ম কি বিন, তাহলে সি হ্যাড বিন, এতক্ষণ ঠিক হলো অ্যান ইন্টারেস্টিং গার্ল। খুব ইম্পর্টেন্ট এটা। তারপর দেখো এই প্রশ্নটা ভালো করে লক্ষ্য করে দেখো, এই ফরম্যাটটায় পরীক্ষায় আসে বা এর অপোজিটটাও আসে, ভাইস ভার্সাটা। দেখো দে হ্যাভ টু মাচ টু টেক ইন, দেখো এইখানে TOO2 থাকবে, এখানে TO2 থাকবে, এখানে TO2 এর পর একটা ভার্ব থাকবে মানে ইনফিনিটিভের মতো থাকবে, আর এখানে TOO2 একটা অ্যাডভার্ব হিসেবে থাকবে। এইরকম ধরনের ফরম্যাট যেখানেই তোমরা দেখতে পাবে, তোমাদেরকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। এক বলতে পারে এই বাক্যটাকে নেগেটিভে করো, না বাচকে করো। আর এক বলতে পারে অমিট টু, মানে টুটাকে তুলতে বলতে পারে, বা বলতে পারে রিমুভ টুটাকে সরাতে বলতে পারে, বা বলতে পারে ইউজ সো দ্যাট বলতে পারে, আবার বলতে পারে মেক ইট আ কমপ্লেক্স সেন্টেন্স, এমন বলতে পারে। তো যেটাই বলুক না কেন তোমরা মনে রাখবে এই টুটার পরিবর্তে বসাবে সো, এই টুটার পরিবর্তে বসাবে সো। দেখো তাহলে উত্তরটা কি হবে, দে হ্যাভ হয়ে গেল, তার এই টুটার পরিবর্তে সো বসালে দে হ্যাভ সো মাচ। দেখো এরপরে এই টুটার পরিবর্তে কি বসাবে, এই টুটার পরিবর্তে বসাবে দ্যাট, দে হ্যাভ সো মাচ দ্যাট। এবার দেখো এইখানে একটা সাবজেক্টটা কি দে আছে, তাহলে এখানে লিখতে হবে দ্যাট দে। যেটা মডেল আনতে হয়, কি মডেল আনতে হয়, ক্যান আনতে হয়। কি জন্য ক্যান আনবো, এটা দেখো হ্যাভটা প্রেজেন্টে আছে, ওই জন্য আমাকে ক্যান আনতে হয়। এটা যদি হ্যাড থাকতো আমাকে কিন্তু কুড আনতে হতো। তাহলে দে হ্যাভ সো মাচ দ্যাট দে ক্যান নট টেক ইন, দে ক্যান নট টেক ইন।
বুঝতে পারলে? এবার দেখো এই ক্যান নট কিন্তু বইতে তোমরা যে কোনো ইংলিশ বই দেখবে ক্যান আর নট কিন্তু ছেড়ে ছেড়ে কোনো জায়গায় লেখা নেই। কেন লেখা নেই আমি কিন্তু জানি না, কিন্তু ক্যান নট সবসময় পাশাপাশি। উইল নট ছেড়ে ছেড়ে আছে, উইল এখানে আছে, নট এখানে আছে, কিন্তু ক্যান নট কিন্তু পাশাপাশি লেখা হয়। কেন লেখা হয় আমার কিন্তু জানা নেই যদিও। আচ্ছা, তাহলে এই ফরম্যাট পরীক্ষায় হলে যদি এটাও থাকে, যদি বলে যে দে হ্যাভ সো মাচ দ্যাট দে ক্যান নট টেক ইন, তোমাদের এটাও বলতে পারে যে মেক ইট সিম্পল, বা বলতে পারে মেক ইট অ্যাফার্মেটিভ, বা বলতে পারে এটাই বলতে পারে, বা বলতে পারে রিমুভ সো। তখন কিন্তু এই রুলটা কিন্তু প্রযোজ্য হবে, মানে এই ফরম্যাটে কিন্তু প্রশ্ন আসে। ওকে, তারপর দেখো এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়েছি, দে সিমড ভেরি অ্যানাক্সিয়াস অ্যাবাউট হার। দেখো এইখান থেকে আবার একটা জিনিস দেখা যাবে, অ্যানাক্সিয়াস অ্যাবাউট, অ্যানাক্সিয়াসের সঙ্গে অ্যাবাউট বসে, এটা কিন্তু মনে রাখতে হবে। যে কী বলেছে, ইনটেরো বলে আমি ছেড়ে দিয়েছি, মানে ইন্টারোগেটিভ, মানে হচ্ছে তোমাকে প্রশ্নবোধক বাক্য কিন্তু গঠন করতে হবে। এবার দেখো ভালো করে দেখো, প্রশ্নবোধক বাক্য বিভিন্নভাবে গঠন করা যায়, যদিও এটা প্র্যাকটিস করছি বলে আমি অল্প অল্প করে বলে ছেড়ে দিচ্ছি। দেখো এখানে দেখো ইডি যোগ আছে, মানে হচ্ছে এই ভার্বটা একা বসেছে, সেটা ইডি যোগ, মানে পাস্ট। দেখি বলেছে পাস্ট। আচ্ছা, এটা দেখো হ্যাঁ বাচক, কোথাও নট, নেভার, নো, নান এই সমস্ত কথা নেই, মানে এটা হ্যাঁ বাচক। আমাদের নিয়ম হলো এটা হ্যাঁ বাচক থাকলে এই পরেরটাকে না বাচকে আনতে হবে, মানে এটা নট আনতে হবে, নট, নো এসব আনতে হবে। এবার দেখো এখানে ইডি যোগ আছে, তার মানে সিম্পল পাস্ট, সিম্পল পাস্টকে প্রশ্ন করতে গেলে এটা ডু ভার্বকে আনতে হয়, কিন্তু ডু কি বসবে? ডু হবে না, হবে ডিড। তাহলে প্রথম তোমাকে বসাতে হবে ডিড, তারপর বসবে সাবজেক্ট ডিড দে, তারপর বসবে একটা নট, ডিড দে নট। দেখো এই যে ডিডটা বসিয়ে দিলে, মানে এই বাক্যটার মধ্যে আমাদের নিয়মে বলা আছে একটা বাক্যের মধ্যে দুটো পাস্ট এক পরপর বসতে পারে না। একটা পাস্ট যদি বসে যায় তার পরেরটাকে, মানে ডু ভার্ব যদি বসে যায় তার পরেরটা কিন্তু প্রেজেন্টে আনতে হবে। তাহলে সিমড করা আছে, একে কিন্তু তোমাকে ইডিটা বাদ দিতে হবে। তাহলে আমার হবে ডিড দে নট সিম, যদি ওটা বড় হাতের এস হয়ে গেল, সিম ভেরি অ্যানাক্সিয়াস অ্যাবাউট হার। এই যে হলো, এবার একটা জিজ্ঞাসা চিহ্ন। অনেকজনা এই চিহ্নটা দিতে ভুলে যায়, ঠিক করলে কিন্তু মাস্টার নাম্বার দেবে না। ওকে, তাও দেখো এই একটা মানুষকে ঘাবড়ানো যে ও হাউ লাকি ইউ আর, এটা ঘাবড়ানোর জন্য দিয়ে দিয়েছে, এটার কথা বাদ দাও। দেখো লেখা আছে হাউ লাকি ইউ আর, দেখো এটা এক্সক্লামেটরি চিহ্ন রয়েছে, এএসএস অ্যাজ লিখেছি, মানে অ্যাসার্টিভে করতে হবে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্টে করতে হবে। লিখবে এখানে সাবজেক্ট কোনটা, ইউ আরটা, তাহলে লিখতে হবে ইউ, তারপর এটা হলো সাবজেক্ট, আরটা হলো ভার্ব, ইউ আর। হাউ লাকি ইউ আর ভেরি লাকি, হাউ লাকি থাকলেই ভেরি লাকি বসিয়ে দেবে, ফুল স্টপ দিয়ে দেবে, হয়ে যাবে এটা সোজা। দেখো আই ডিড নট সি ইউ, এটা অ্যাফার্মেটিভ, আই ডিড নট সি ইউ, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকজন পারবে না। দেখো আই ডিড নট সি, আমি তোমাকে দেখি নাই তাই বলছি আর কি। তাহলে এটা লিখবে তোমরা যে আই ওভার লুকড, কেন লুকড ডিড আছে, ইউ, আই ওভার লুকড ইউ, হয়ে গেল। এটা তোমরা স্টার মেরে দিলাম, এটাও খুব ইম্পর্টেন্ট একটা। দেখো সি ওয়াজ সাইলেন্ট, সে নীরব ছিল, নেগেটিভ করতে বলেছে, না বাচক। আমি বলেছিলাম যে এরম ধরনের থাকলে সাইলেন্টে বিপরীত শব্দটা খুঁজবে, কিন্তু সবসময় কিন্তু নীরবে বিপরীত শব্দ হয়তো মাথায় এলো না, তা কি করবে, লিখবে সি ওয়াজ, এটা নট আনতে হবে কারণ এটা হায়াবাচক আছে, লিখবো সি ওয়াজ নট উইথআউট বিং সাইলেন্ট, এই কথাটা লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তারপর দেখো এটা খুব ইম্পর্টেন্ট, এটা স্টার মেরে দিলাম। দেখো অ্যাজ সুন অ্যাজ দিয়ে যেখানে যেরকম ধরনের অবস্থায় যাই বলুক না কেন, এরকম যদি বাক্য থাকে দেখতে পাও, অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন, কমা থাকবে, সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার। বিভিন্নভাবে করা যায়, এটা নেগেটিভ বলুক, নেগেটিভ বলতে পারে, রিমুভ অ্যাজ সুন অ্যাজ বলতে পারে, স্টার্ট উইথ নো সুনার বলতে পারে, নো সুনার ডিড বলতে পারে, নো সুনার হ্যাড বলতে পারে। তোমরা কি করবে, তোমরা চেষ্টা করবে প্রথমে এটা উত্তরটা করার। আমি আগের দিনও এরকম একটা বলেছিলাম, নো সুনার হ্যাড। দেখো নো সুনার এসটা বড় হতে হয়েছে, হ্যাড, তারপর সাবজেক্ট আনবে। দেখো হ্যাড বসে আছে মানে ভার্বের ক নম্বর ফর্ম হয়, 3 নম্বর। যতগুলো 2 নম্বর ফর্ম মানে পাস্ট ফর্ম যদি থেকে থাকে সেটা 3 নম্বর ফর্মে আনবে। দেখো এখানে সাবজেক্ট কি, সি, নো সুনার হ্যাড সি। তো লেফট তো পাস্টে করাই আছে, সেটাকে পার্টিসিপল একই, নো সুনার হ্যাড সি লেফট দ্য
ট্রেন। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, অনেকজনা কমার পরিবর্তে লিখবে দেন, THEN, দেন কিন্তু নয়। কি করে মনে রাখবো? দেখো সোনার ইয়ার ফর্মে আছে, মানে মনে রাখবো এটা কম্পারেটিভ ফর্ম। কম্পারেটিভের সঙ্গে কি দেন বসে তো দেন, তাহলে তোমাকে বলতে হবে নো সোনার হ্যাড সি লেফট দ্য ট্রেন দেন, এরকম ভাবে মনে রাখবে। দেন সি যা আছে তাই, সি উড forget our brief encounter। হয়ে গেল, এটা কিন্তু স্টার মেরে রাখলাম। তারপর দেখো ইয়েস রাম ইজ দ্য টলেস্ট বয়। হ্যাঁ, রামই হচ্ছে লম্বা বালক। দেখো সুপারলেটিভ ডিগ্রি কি একটু বলে দিই সংক্ষেপে। সকলের মধ্যে অনেক জনকের মধ্যে যদি শ্রেষ্ঠত্ব বাঁচা হয় তাহলে সুপারলেটিভ ডিগ্রিটা বসে। দেখো যদি কম্পারেটিভ হয় দুজনের মধ্যে তুলনা করতে পারি আমরা, হ্যাঁ, আর সুপারলেটিভ অনেকজনের মধ্যে তুলনা করতে পারি। তাহলে এখানে আমি কি বলেছি, যে এখানে বলেছি রাম ইজ দ্য টলেস্ট বয়, রাম হচ্ছে সব থেকে লম্বা বালক। তাহলে নিশ্চয়ই অনেকজন আছে, তো আমি এটা ডিসি ডিগ্রি চেঞ্জ দিয়েছি, কিন্তু এটা কম্পারেটিভে করতে হবে আর কি। তোমরা বসাবে ইয়েস। আমরা বলেছি কম্পারেটিভ করা খুব সোজা, এটা আমরা সুপারলেটিভ ফর্মটাই লিখবো। রাম ইজ লিখে দেবো, রাম ইজ টলেস্ট, টলেস্ট মানে টলারটা হবে কম্পারেটিভ ফর্ম, রাম ইজ টলার ইয়ার। তাহলে টলারের পর বসে দেন এনি আদার, রাম ইজ টলার দেন এনি আদার বয়েজ। যদি ইন দ্য ক্লাস থাকতো ইন দ্য ক্লাস বসে যেত, হ্যাঁ। তাহলে এই হলো ব্যাপার। দেখো তোমরা কিন্তু প্র্যাকটিসটা করে যাও। আমি যেমন এমন ধরনের প্রত্যেক দিন 10টা করে দেওয়ার চেষ্টা করছি, বা সপ্তাহে 3 দিন 2 দিন যাই বলো দেওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু প্র্যাকটিসটা চালিয়ে যাবে, দেখবে গ্রামারে তোমাদের ভয় খুব একটা লাগবে বলে মনে হয় না। আমি বাংলা গ্রামার নিয়েও আলোচনা করবো, তো ততক্ষণ দেখতে থাকো। বাই, ভালো থাকো।